প্রধান বেনজির এবং আজিজের যদি এই অবস্থা হইতে পারে, তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা? অন্যান্য প্রধানদের ঠলের বিড়াল বের হয় নাই, অবসরে গেলে অনেকেরটা বাইরে হবে। সাংবাদিক ভাইদের বলি, একটু খুঁজে বের করেন, একটু সাহস করেন। এই ঢাকা রেঞ্জের, ঢাকার মধ্যে 3 জন ডিআইজি পাবেন যাদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে। যদি আপনাদের তথ্য লাগে আমার কাছ থেকে ক্লু নিয়ে নিন, আলরাজিতে আমি বসি, 3 জন ডিআইজির তথ্য আমি দেব। কিন্তু এই রকমের 3 জন ডিআইজি না, অনেক ডিআইজি আছে। তো আজকে ওই যে আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলছিলেন, দুঃখ লাগে, সবাই বিবেকহীন হয়ে যাচ্ছি যে এই রিক্সাওয়ালা ভাইরা বক্তব্য শুনছে, তাদেরকে সরাই দিচ্ছে কে? ধরেন একজন কনস্টেবলের বেতন কয় টাকা? বলা চলে রিক্সাওয়ালা ভাইয়ের চেয়ে তার ইনকাম কম। সত্য মানতে হবে। রিক্সাওয়ালা ভাই যদি গায়ে খাটে 500-700 টাকা ইনকাম করতে পারে, তার 1020 টাকা মাসে থাকে। একজন পুলিশের কনস্টেবলের শুরুর দিকে যারা ঢোকে তাদের বেতনও কিন্তু 20,000 টাকা না। এখন ঘুষ না খাইলে বলেন, এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, তিনি একজন পুলিশ সদস্য, তার মর্যাদাটা আছে এই সমাজে কোথায়? একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা নিয়ে থাকার মতো কোন অবস্থা আছে? ডিআইজিরা তো মালপানি কামাইতেছে 100 কোটি টাকা, বেনজির কামাইছে 1000 কোটি টাকা। আর ওই যে কনস্টেবল, এসআই তারা কিন্তু বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকতে পারে না। নিশ্চয়ই সব পুলিশ খারাপ না। আর্মির এই আজিজরা ক্ষমতার দাপট দেখিয়ে খুনি ভাইদেরকে রাষ্ট্রপতিকে ম্যানেজ করে মাফ করাইছে, দেশ থেকে পার করাই দিছে। তারা ব্যবসায়ী, তারা জনপ্রতিনিধি হয়ে গেছে অনেকে। কিন্তু অনেক যারা সৎ অফিসার আছে তারা খুব কষ্টে জীবনযাপন করছে। নিশ্চয়ই সব জায়গায় ভালো মন্দ আছে। তো এই যে পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর সদস্যরা, আপনাদের মধ্যে যারা ভালো আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিজের মতো কুলাঙ্গারকে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন। কারণ এই 2 জন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে, এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। আমাদের কথা পরিষ্কার, শুধু বেনজির এবং আজিজ নয়, আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন, ব্যাংক লুটেরা, সেটা আলম হোক, বসুন্ধরা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই লুটেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয়, শেখ হাসিনাকে আমরা বলতে চাই, জাহানারা ইমামরা যেভাবে গণ আদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গর্জে উঠেছিল, আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাজদের বিচার করব, দুর্নীতিবাজদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেব। এই জনগণকে জেগে উঠতে হবে। আমাদের বন্ধুরা বলেছে, পৃথিবীর সমস্ত জায়গায় এই ধরনের দুঃশাসন যখন চেপে বসেছে, ছাত্র যুবক তরুণদের ছাড়া পুরা মানুষ দিয়া পরিবর্তন হয় নাই। এখন বুড়া মানুষদেরকে অসম্মান করছি না। এই যে নাজিম ভাইয়ের মতো বয়স্ক মানুষ, আমাদের মতো তরুণের শক্তিতে চলেছে, এই যে মিজান ভাইয়ের মতো বয়স্ক মানুষরাও, সিনিয়র মানুষরাও কিন্তু গণ অধিকার পরিষদের সাথে থেকে লড়াই সংগ্রাম করছে। কাজে তরুণ কিংবা তারুণ্য বয়সের প্রেমে না, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত। আজকে আমরা আন্দোলন সংগ্রাম অনেক দেখেছি। কয়েকজন সিনিয়র নেতাকে দেখেছেন, পুলিশ যখন লাঠিচার্জ করে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে যায় কর্মীকে রক্ষা করতে। কয়েকজন নেতাকে দেখেছেন রাজপথে কর্মীদের সাথে থেকে ধাওয়া পাল্টা দেওয়া লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত মাঠে থাকতে। সেই নেতৃত্ব কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কাজী নেতারা যদি সেফটির জন্য সিপাহে চাপায় চলে যায়, কর্মীরা কোন দুঃখে রাজপথে থাকবে? যারা রাজপথে থেকে নেতৃত্ব দিতে পারবেন, লড়াই করতে পারবেন, নিজের কর্মীদেরকে রক্ষা করার জন্য নিজে ঢাল হয়ে দাঁড়াবেন, তারাই আজকে এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন। এবং গণ অধিকার পরিষদ সেটা দেখিয়েছে। নতুন শক্তির উত্থান ছাড়া, নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না, হবে না।
কাজী ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করব, ৭১-এর দিকে তাকান। এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের ৪ খলিফা বলা হয়, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, 2 জন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন, 2 জন ডাকসুর বিপিজিএস ছিলেন। ছাত্রলীগের নেতা এবং ডাকসুর বিপিজিএস ছিলেন। তাহলে নিশ্চয়ই তাদের বয়স 30-এর নিচে ছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের 4 খলিফা বলা হতো। 7 জন বীর শ্রেষ্ঠের দিকে তাকান, যাদের অধিকাংশের বয়স আপনার 22-23 থেকে 30-এর মধ্যে। 7 জন বীর শ্রেষ্ঠের দিকে তাকান। তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন কান্ডারি যখন জাতি দিগ্ভ্রান্ত, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার থিয়েটার রোডে মুক্তিযুদ্ধের নামে তাস খেলায় মত্ত হয়েছেন, দেশ জাতির একটা দিগ্ভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, কি করবে বুঝে উঠতে পারছিল না। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরে হ্যামিলিনারে বাসিয়ার মতো ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি 400 টাকার মেজর, সেই 400 টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিছিল। সারা দেশ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, তার বয়স ছিল মাত্র 35। কাজে আজকের তরুণ এবং যুবকরা এই দেশ আপনাদের নেতৃত্বের জন্য হাত ছাড়ি দিয়ে যাচ্ছে। আপনাদেরকে রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, ইতিহাস গড়তে হবে। এই আওয়ামী লুটেরারা, তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু হয়েছে। আমাদের সংগ্রামী সহযোদ্ধারা বলেছে, আমরা প্রতিহিংসা পছন্দ করি না, আমরা বলছি আমরা একটা সম্প্রীতির, সহনশীলতার একটা ইনক্লুসিভ রাজনীতি আমরা করতে চাই। কিন্তু এই যে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটল, আনোয়ারুল আজিম 7 মাস আগে প্রতিদিনের বাংলাদেশ যেন কি একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার, 7 মাস আগে নিউজ হয়েছে। কি ভাগ্যের নির্মম পরিহাস দেখেন। আর তারে মানুষ কুফাই কুফাইয়া ভাগ করছে। সে মানুষ পিটাইছে জীবিত থাকতে, তারে মানুষ কোপায় কোপায় ভাগ করছে, হাত দিয়ে থেকে মানুষ আলাদা করছে। আহা, কি নির্মম! এই মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। কিন্তু এই রকমের একজন সোনা চোরা চালান, মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত, 3বার বাংলাদেশের আইন প্রণেতা হয়েছে। পুলিশ, আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে সেলুট দিয়েছে, কারণ তিনি সংসদের প্রতিনিধি। এইরকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে? আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কি এই দায় এড়াতে পারেন? পারেন না। একজন আনার মারা গেছে বিদায় তার অপকর্ম আমাদের সামনে এসেছে। এই রকমের আরো আনার বর্তমান এই সংসদে, এই শেখ হাসিনার সংসদে আছে। এমনকি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন। দেশ টিভিতে একটা নিউজ হয়েছে, সাভারের আরেক ডন মাফিয়া ফকিন্নি থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে কিচ্ছু ছিল না, একটা ভাঙ্গা টিনের ঘর। সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব 1000 কোটি টাকার মালিক হয়েছেন। টিভিতে ইন্টারভিউ দিয়েছেন, হাত কেটে ফেলেছেন, পা ভেঙে দিয়েছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কাজেই সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না। এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় চিপায়, পায় না বেতন, নিউজ করতে যেয়ে খায় মায়ের। আমরা তো তাও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, সাংবাদিকদের প্রতিবাদটা করে কে দেখেন? আপনারা জানেন, পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম, সাংবাদিকরা, অনেক সাংবাদিক 10-15 হাজার টাকা এই সময় বেতন পায়। আপনাদের মেইন স্ট্রিম মিডিয়ায় 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়। 20,000 টাকার বেতনে তাদের কি হয়? অথচ তারপরে ধরেন স্বাধীন সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের 14 গোষ্ঠী উদ্ধার আমরা কিছু হলে করি, ঠিক আছে। অনেক অসৎ সাংবাদিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু অনেক আছে মন প্রাণে জার্নালিজমটাকে ধারণ করে, কিন্তু তারা তাদের জীবিকার সাথে সংগ্রাম করে এই পেশায় টিকতে পারছে না। অনেকে পেশা পরিবর্তন করছে, অনেকে হাউজের বিরুদ্ধে বলার চাকরি চলে যাচ্ছে। কিছু আগে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই, তার চাকরি চলে গেছে, কারণ তিনি একটি সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। এই যে আমাদের এলিট ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে, প্রেস ফ্রিডম আন্তর্জাতিক এনজিওর ফান্ডিং এর প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে আবার যারা আলোচক, তাদের ধরেন অনেকে ঢাকায় ফ্ল্যাট,
প্লট, তারা প্রতিষ্ঠিত। তো কাজী তারা যেভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে, মাঠের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে আওয়ামী লীগের যুবলীগের অনেক সময় এক নেতা নিউজ করতে যেয়ে ধাক্কা খাওয়া লাগে, অফিসের মধ্যে ঢুকাই নিয়ে মায়ের দিয়ে আধা মারা কইরা তারপরে সাইডে দেয় ক্যামেরা করা ভাঙ্গা। আবার ক্যামেরা কার প্রত্যেকটা হাউসে ফোন দেবে, সব তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মালিক। কাজী ছাত্রলীগ যুবলীগ যদি এই আওয়ামী লীগের লোকেরা সাংবাদিকদের মারেও, ওইটা নিয়ে সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদ করবে বিচারের দাবিতে, যে 24 ঘন্টার মধ্যে সাংবাদিকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এও জোর দিয়েও বলতে পারে না। এমপি আনার মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। ভালো, আপনার কাছে তথ্য আছে, ভালো, আপনি ভারতকে সেভ করতে, মানে ভারতের ভাসুরের নাম মুখে আনা যাবে না। তো এখন আকাম কুকাম ভারত করলেও বলা যাবে না, কারণ তারা তো ভারতের গোলামি দাসত্ব করেই ক্ষমতা আছে। এখন সেখানে ভারতের সম্মান, ওই যে বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু, আমরা সেটা জানি না। কিন্তু তাও ভালো, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ধন্যবাদ দেব, ওবায়দুল কাদেরের মতো মুখে ধন্যবাদ দিতে তো আর পয়সা লাগবে না, কষ্ট করা লাগবে না, যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অবশ্যই এখন আওয়ামী লীগ করেন, ভোট ডাকাতের সঙ্গী হয়েছেন, ব্যাংক ডাকাতের সঙ্গী হয়েছেন, লুটেরা খুনিদের সঙ্গী হয়েছেন, চ্যাপ্টার বাদ দিলাম, কিন্তু মুক্তিযুদ্ধে আপনার অবদান ছিল। আমাদের মতো যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেজন্য সম্মান করি। তো আপনি জবাব দেন, সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন 104 বার পিছিয়েছে? তাহলে আমাদের সিআইডি, আমাদের র্যাব, আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাটে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এক যুগে এখন পর্যন্ত বের করতে পারল না। তো তার মানে পরিষ্কার, যারা খুন করেছে, খুনিরা চিহ্নিত, সরকার তাদেরকে সেভ করবে, তাদেরকে দিয়ে সাক্ষ্য উদ্ধার করবে। সেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন, কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়তে দিলে ক্ষমতায় যাওয়ার পথ মসৃণ হবে, ক্ষমতায় আসতে দেবে। তিনি আমার গর্ব করে বলেছেন, আমি শেখ মুজিবের কন্যা, দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না। ভাড়া কি দেবেন? দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন, ভাড়া যাওয়ার কিছু আছে? দেশ তো বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে, ভারতের আপনারা ইজারাদার, আপনার মন্ত্রীরা ভারতের ইজারাদার, এই দেশ চালাচ্ছেন। এখন তো আপনার কি বিক্রি করবেন? আবার বলছেন ওই ইহুদি রাষ্ট্র করতে চায় নাকি, রাখাইন স্টেট, চট্টগ্রামের একাংশ নিয়ে আপনার বন্ধুরা, আপনাদের ভাষায় যারা বন্ধু রাষ্ট্র, এই ভারত দেশ স্বাধীনের পর থেকে 72 সাল থেকেই পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ওই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে। আপনি তো পারেন নাই ভারতের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে, ভারতের গোলামি করে যাচ্ছেন। এই যে নাথান বোম কুকি চেন পত্রিকা আসছে, তাদের ট্রেনিং হয়েছে কোথায়? ভারতের মণিপুর, মিজোরামে। আপনারা একটা প্রতিবাদ দেওয়ার সক্ষমতা দেখিয়েছেন, সীমান্তে লাশ পরে একটা প্রতিবাদ করতে পারেন না। তারপরে তো ইজারাদার, আপনার বেচার ক্ষমতা নাই, কাজে আপনি বেচতে পারবেন না, ভাড়াও দিতে পারবেন না, আপনার সেই মুরদ এবং সক্ষমতা নাই। ইমরান খানের মতো সিম্পাথি নিতে চান, পাবলিক ভালো করে জানে যে ইমরান খান বলেছিল ডোনাল্ড লু একটা চিঠিতে আমাকে ক্ষমতাচ্যুত করেছিল। সারা বিশ্বের মানুষ ইমরান খান জেলে গেলেও এখনো ইমরান খানের জন্য দোয়া করে, ভালোবাসে। আপনি ক্ষমতাটা চাইলে দেখেন, মশামাছিও পরে কিনা ধানমন্ডিতে জানি না। ক্ষমতাটা চাইলে দেখেন, শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রী, মানবতার মা, দেশরত্ন, এত এত রত্ন, এত এত উপাধি, একটা সুষ্ঠু নির্বাচন দিতে কলিজা কাঁপে কেন? কাঁপে কেন? কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় গিয়েছেন, কেয়ারটেকার দেন, দেখি কার কত জনপ্রিয়তার, কে দেশরত্ন আর কে কি দেখি। দেন না নির্বাচনটা, দিচ্ছেন না তো, দিতে হবে। এই দেশের ছাত্র যুবক তরুণরা যখন নয়া বিপ্লবের জন্য রক্ত দেওয়ার জন্য সেদিন গণভবন এবং বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করবে, সেই দিন আপনাদেরকে সারেন্ডার করতেই হবে জনগণের কাছে। তো খ্রিস্টান রাষ্ট্র কায়েম করবে কারা? আমেরিকা।
তাই না? চীনকে বিট করার জন্য আমেরিকা বোধহয় আপনাদেরকে এই কথা বলছে। শ্বেতাঙ্গ মানে আমেরিকাকেই তো ইন্ডিকেট করছেন, তাদের কিনা অনেক কথা বলছেন। তাহলে আপনার ছেলের বউ খ্রিস্টান, এখানের অনেকে তো বলেছে ইহুদি, এমনকি আমাদের শেখ রেহেনা আপার মেয়ে কি বিয়ে করছে আপনারা গুগলে সার্চ দেন, আমি বলতে চাই না, আমি বললে আবার দোষ হইতে পারে। আপনারা একটু সার্চ দেবেন টিউলিপ সিদ্দিক, বঙ্গবন্ধুর নাতি টিউলিপ সিদ্দিকের স্বামীকে সার্চ দেবেন, সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীকে ইউটিউব গুগলে সার্চ দেবেন, আপনারা দেখে নিন, আমি আর বলতে চাই না। ইহুদি খ্রিস্টানদের পারিবারিক ভাবে আপনারা সম্পর্ক তৈরি করেছেন, ভারতের কাছে দেশ ইজারা দিয়েছেন। তাহলে আপনারা তো ক্ষমতায় থাকার জন্য আপনাদের আর কিছু করার নাই, কিচ্ছু করার নাই। তাই অনুরোধ করবো আল্লাহর হস্তে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন। যে অপকর্ম করেছেন, জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রভাবশালী নেতা ছিলেন, ভুট্টোরও ফাঁসি হয়েছে। আপনারা এই যে বিডিআর বিদ্রোহের ঘটনা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এগুলোর নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর ফাঁসি হবে, লিগাল হবে, আইনের দৃষ্টিতে, আইনের বিচারে। তো কাজী যা হয়েছে হয়েছে, মাফ করে দেব। যদি জনগণের কাছে ক্ষমা চেয়ে সমঝোতার পথে হাঁটেন, সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন, অন্যথায় হামলা, গোলাম মাওলা রনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করিয়েছেন, ছাত্র দলের নেতা, ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণকে এই শিল্পকলাতে হামলা করেছেন, বিরোধী দলের নেতাদেরকে ভয় দেখাচ্ছেন, ভীতি সঞ্চার করছেন, চাপ সৃষ্টি করছেন যে যারা গরম গরম কথা বলবা ছাত্রলীগ যুবলীগ এইভাবে হামলা করবে। হামলা শিকার অনেক হয়েছে, রক্ত অনেক আমাদের ঝরেছে, এবার প্রতিরোধ করে তুলতে হবে, এবার পাল্টা অ্যাকশনে যেতে হবে। যদি অ্যাকশন শুরু করেন তখনই তাদের পরাজয় বরণ শুরু হয়ে যাবে, কথা পরিষ্কার। মায়ের খাওয়া আমরা না পারবো, আমরা শরীরে রক্ত ঝরাবো, আর এক বিন্দু শরীরের রক্ত যদি আমাদের ছড়াতে আসবে, তাদেরও রক্ত ছড়িয়ে তারপরে আপনারা ঘরে ফিরবেন। এজেন্সি ভাইদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আপনাদের দায়ও নিবে না। এই যে রনি ভাইকে হামলা করিয়েছেন, এই যে মোবাইল ট্র্যাক করে হামলা করিয়েছেন, মোবাইল ট্র্যাক আছে এনজিও, এই এজেন্সির কাছে, এজেন্সি জড়িত। শ্রাবণকে হামলা করিয়েছেন, এইগুলো এজেন্সির প্ল্যান। কারা কারা খেলছেন আমরা তাদের নাম পরিচয় জানি। আপনারা তো সাইজে যাইবেন, আমরা সাইজের উপরে আছি 12 বছর, আমাদের আর ভয় নাই, আমাদের আর ভয় নাই। হাত ভাঙছে, মাজা ভাঙছে, কোমর ভাঙছে, মাথা ফাটছে, এই ভাঙ্গা চূড়া নিয়েই এখন আপনাদেরকে ভাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমরা রাজপথে নামি। সাবধান হয়ে যান।